Okay. So thank you everyone. At the very outset of the lecture, I want to give my heartfelt thanks to Mr. Shanti Sarkar, যে আমাকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এই লেকচারটি করে দেওয়ার সুযোগ করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ শান্তি। এবং আমি নিজেকে একটু ইন্ট্রোডিউস করি। আই এম অরিন্দম ঘোষ, অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ, which is affiliated under the University of Burdwan। এখানে আমি বেসিক্যালি ইংলিশ লিটারেচার পড়াই। তোমরা জানো যে ক্রিটিক্যাল থিওরির ডোমেনে ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, সমস্ত সোশ্যাল সায়েন্স এবং হিউম্যানিটিজ এর সাবজেক্ট মিলেমিশে একাকার হয়ে গেছে। ফলে এই যে ডিসিপ্লিনের যে ডোমেন গুলো আস্তে আস্তে, ডিসিপ্লিনের যে ওয়ালগুলো, যে দেওয়ালগুলো আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে এবং সাবজেক্টস আর এসেনশিয়ালি বিকামিং ইন্টারডিসিপ্লিনারি। এবং এই কারণেই আমি আজকে একটা ক্লাস নিচ্ছি পোস্ট কলোনিয়াল ক্রিটিক্যাল স্টাডিজ এর উপরে, যেখানে এতগুলো ছাত্র রয়েছে যারা বিভিন্ন ক্ষেত্রেই, কেউ পলিটিক্যাল সায়েন্স, কেউ জার্নাল এন্ড মাস কমিউনিকেশন, কেউ সোশ্যাল ওয়ার্ক, কেউ হিস্ট্রি। তাদেরকে আমি পোস্ট কলোনিয়ালিজম বোঝাবার চেষ্টা করব। সো লেটস বিগিন। আমি অল্প অল্প করে কনসেপ্ট গুলো বলবো। তোমাদের কোনো জায়গায় তোমরা বুঝতে না পারলে তোমরা বলবে যে স্যার একটুও বুঝতে পারলাম না, কিচ্ছু ধরতে পারলাম না, মাথার উপর দিয়ে গেল। এবং আই হোপ দ্যাট দিস ক্লাস উইল এসেনশিয়ালি বিকাম ইন্টারঅ্যাক্টিভ, বিকজ আমিও তোমাদের বেশ কয়েকটা জায়গায় একটু প্রশ্ন করে জিজ্ঞেস করবো এটার মানে কি, ওটার মানে কি, একটু বিরক্ত করবো, যাতে তোমরা একটু এঙ্গেজ থাকো। তোমরাও প্রশ্ন করে বলো যে স্যার একেবারেই ধরতে পারলাম না। তো এইভাবে আমরা গোটা ক্লাসের মধ্যে এগোতে থাকবো। I'll begin with the definition of colonialism. What is colonialism? Then I will come to some of the basic notions of culture, cultural practices, etc. So I have titled my lecture Post-Colonialism, History, Politics and Theory. So let us begin with the basic definition of colonialism. What is colonialism? Colonialism বলতে আমরা in general কি বুঝি? So whenever I utter the word, আমি যে মুহূর্তে এই শব্দটি উচ্চারণ করলাম colonialism, colonialism-এর বাংলা কেউ কি বলতে পারবে? colonialism-এর বাংলা বলা উচিত? Anyone in the class? Absolutely. উপনিবেশিকতাবাদ বা উপনিবেশবাদ, উপনিবেশবাদ। What is the exact meaning of the word উপনিবেশ? If we translate this particular word উপনিবেশ, it actually in English it means metropole. মেট্রোপলিস থেকে মেট্রোপল শব্দটা এসছে। মেট্রোপল অ্যাকচুয়ালি মিনস কন্ট্রোলিং সেন্টার, অর্থাৎ যাকে আমরা নিয়ন্ত্রণ করছি, নিয়ন্ত্রণ করার একটা জায়গা, নিয়ন্ত্রণ করার একটা সেন্টার, একটা কেন্দ্রবিন্দু, যেখান থেকে আমি আমার অর্থ, আমি আমার, ইট ক্যান বি ইকোনমিক এক্সপ্লয়টেশন, ইট ক্যান বি কালচারাল এক্সপ্লয়টেশন, সংস্কৃতিগতভাবে আমি কোন একটা জায়গাতে উপনিবেশ তৈরি করতে পারি। এখান থেকে সেই উপনিবেশের অর্থ বলো, তার রাজনৈতিক ভাবে তাকে ডমিনেট করা বলো, তার ন্যাচারাল রিসোর্স, প্রাকৃতিক যে রিসোর্স বা এনভায়রনমেন্টাল রিসোর্স, সেটা পাথর হতে পারে, সেটা ডায়মন্ড হতে পারে, সেটা হিরে হতে পারে। আমি আমার দেশে মেট্রোপল বলতে অফকোর্স সেই সময় বোঝানো হতো ইউরোপিয়ান সেন্টার্স, লাইক ফর এক্সাম্পল লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক, এই জায়গাগুলোকে বোঝানো হতো। অর্থাৎ বেসিক্যালি colonialism or উপনিবেশিকতাবাদ is the policy of a country seeking to extend or retain its authority
ওভার আদার পিপল অর টেরিটরিজ। আমি বাংলায় বললাম, ইংরেজিতে তো বলবোই, তার সঙ্গে সঙ্গে এই প্রতিটাই বাংলায় অনুবাদ করে দেব। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট দেশ তাদের যে অথরিটি, তাদের যে ক্ষমতা, তাদের যে ক্ষমতার বহিঃপ্রকাশ, সেটা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে তাদের আধিপত্য তারা বিস্তার করতে চায় আরেকটি দেশের উপরে, এবং সেটা সাধারণভাবে জেনারেলি অর্থনৈতিক আধিপত্য বোঝায়। Because remember, in colonialism, there is a very important word that is ROI, which is very much applicable in modern management vocabulary, that is return of investment. আমি একজন পর্তুগিজ, বা আমি একজন ব্রিটিশ, বা আমি একজন হল্যান্ডের বাসিন্দা, একজন নেদারল্যান্ডের বাসিন্দা, আমি অত টাকা খরচ করে বহু দেশ পেরিয়ে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আসবো বা এশিয়াতে আসবো কোনো একটা দেশে, কেবলমাত্র এক্সপ্লোরেশনের মেন্টালিটি নিয়ে তো নয়। এত টাকা খরচ করছি যখন, তার রিটার্নও আমার চাই, সেই টাকাটাও আমি তুলে নেব তো। সো বেসিক্যালি colonialism generally aims for a kind of economic dominance. কলোনিয়ালিজমের সঙ্গে এসেনশিয়ালি অ্যাসোসিয়েটেড হয় মানি পাওয়ার, ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম ফলে যদি আমি একটা ভেন ডায়াগ্রাম আঁকি, যদি আমি একটা ভেন ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি, তাহলে এসেনশিয়ালি যদি আমার এইটা হয় কলোনিয়ালিজমের একটা সার্কেল, কলোনিয়ালিজম, তার বড় সার্কেল ডেফিনেটলি খানিকটা থাকবে ক্যাপিটালিজম। রিমেম্বার, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইটস এ ট্রেডিং কোম্পানি। বেসিক্যালি ইট ওয়াজ এ ট্রেডিং কোম্পানি, যেটা আমরা বাংলায় বলি বণিকের ছদ্মবেশ ধরে তারা ভারতবর্ষে এসেছিল, এবং সেই বণিকের মানদণ্ড কখন যে রাজার রাজদণ্ডে পরিণত হয় তা আমরা নিজেরাও কল্পনা করতে পারি। সো ক্যাপিটালিজম একদিকে গোটা ইউরোপ জুড়ে রেনেসন্স, রেনেসন্স মানে নবজাগরণ হওয়ার ফলে ভেরিয়াস কাইন্ড অফ ডিসকভারিজ, নিত্য নতুন আবিষ্কার, নতুন জাহাজ, নতুন কম্পাস। এই রেনেসন্সের বলা যেতে পারে একটা ইমিডিয়েট সন্তান হচ্ছে colonialism. Renaissance began around 1453 with the fall of the Constantinople, একটা বিখ্যাত ঘটনা, কনস্টান্টিনোপলের পতন ঘটে। এর ফলে গোটা ইউরোপ জুড়ে অটোমান টার্কসদের হাতে, গোটা ইউরোপ জুড়ে বিভিন্ন স্কলাররা ছড়িয়ে পড়ে তাদের পুঁথি নিয়ে, এনশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান্স। এবং এই যে এক্সপ্লোরেশনের মেন্টালিটি, এই যে দেখবো এবার জগৎটাকে, গোটা পৃথিবীকে চিনবো, এবং এই চেনার সঙ্গে সঙ্গে একটা এজেন্ডা, একটা অর্থনৈতিক এজেন্ডা হিসেবে ঢুকে পড়ে এই ইকোনমিক ডমিনেন্স। ইকোনমিক ডমিনেন্সের মধ্যে দিয়ে কলোনিয়ালিজম। এবং এটা কেবলমাত্র এই যে ইকোনমিক ডমিনেন্স, কেবলমাত্র ইকোনমিক ডমিনেন্সে আবদ্ধ থাকে না, যেটা আমরা পোস্ট কলোনিয়াল সোশ্যাল থিঙ্কার বা পোস্ট কলোনিয়াল কালচারাল থিঙ্কার যেটা নিয়ে আমরা পড়াশোনা করি, ইট অলসো extends beyond the economic exploitation and it goes to cultural exploitation. কালচারাল প্র্যাকটিসেস চেঞ্জ করতে চেষ্টা করে। কালচারাল প্র্যাকটিস কাকে বলে, কালচার কাকে বলে, টেক্সট কাকে বলে, সেটা আমরা একটু পরে জানবো। সো বেসিক্যালি এই ডিসকভারির মধ্যে দিয়ে, এই ট্রেডিং রুটস ডিসকভারির মধ্যে দিয়ে, রেনেসন্সে প্রচুর ট্রেডিং রুটস ডিসকভার হচ্ছে। কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে, কেমন করে ভাস্কো ডা গামা পর্তুগাল থেকে পৌঁছে যাবে একদম ভারতবর্ষে, এইগুলোর যে এই যে ডিসকভারি, এই যে সাইন্টিফিক ডিসকভারি, ভেরিয়াস কাইন্ড অফ সাইন্টিফিক, বিজ্ঞানের যে ডিসকভারি, সাইন্টিফিক ডিসকভারি, তার সঙ্গেও কিন্তু ভীষণভাবে কলোনিয়ালিজম অ্যাসোসিয়েটেড। আমি তোমাদের আমার এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো। Colonialism, it may begin
because with the aim and objective of economic dominance, but the process of colonization, এই যে এন্টায়ার প্রসেসটা ঘটছে, একটা একটা দেশ আস্তে আস্তে উপনিবেশে পরিণত হচ্ছে, এটা কিন্তু কেবলমাত্র সেই দেশের অর্থনীতি বা ইকোলজি, অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ ইকোলজি, বিকজ কলোনিয়ালিজম কি করছে? Colonialism is trying to extract natural resources, extract natural resources. সেটা তুমি কয়লা বলো, সেটা তুমি জল বলো, ওয়াটার রিসোর্সেস ইট ক্যান বি, সেটা তুমি ডায়মন্ড বলো, সেটা তুমি স্যান্ড বলতে পারো, বালি বলতে পারো। কঙ্গোতে একটা বিরাট বড় অংশ, আফ্রিকাতে আমরা জানি ডায়মন্ড নিয়ে চলে গেছিল। এই যে ন্যাচারাল রিসোর্সেস এর এক্সপ্লয়টেশন, এর ফলে সেই দেশের প্রকৃতি, ইকোলজিক্যাল ব্যালেন্স ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু কেবলমাত্র ইকোলজিক্যাল ব্যালেন্স নয়, তার সঙ্গে সঙ্গে দ্য কলোনাইজার্স অলসো ইম্পোজ দেয়ার ওন রিলিজিয়ন, তাদের নিজ ধর্ম, কনভার্সন, একটা বিরাট ভাবে ধর্মান্তর করতে শুরু করে। আমরা জানি ব্রিটেন বিকাম খ্রিস্টান ইন দ্য ইয়ার 597 AD থ্রু সেন্ট অগাস্টাইন। তোমরা কি জানো যে ব্রিটেনও অ্যাকচুয়ালি ওয়াজ দ্য কলোনি অফ দ্য রোমান্স ফর 400 ইয়ার্স? 400 বছর ধরে ব্রিটেনও রোমানদের কলোনি ছিল। ফলে ফলে তাদের নিজস্ব রিলিজিয়ন তারা ইম্পোজ করে, তাদের নিজস্ব ইকোনমিক্স তারা ইম্পোজ করে, তাদের নিজস্ব ইকোনমিক থিওরিজ তারা ইম্পোজ করে, and very important, they impose their own cultural practices on the indigenous people. এই শব্দগুলো সারা জীবন খেয়াল রাখবে, বিভিন্ন সময় লাইফে নানাভাবে রিপিট হবে। দে ইম্পোজ ভেরি ইম্পর্টেন্টলি, তারা জোর করে চাপিয়ে দেয় তাদের নিজস্ব সংস্কৃতি এবং সাংস্কৃতিক বিভিন্ন প্র্যাকটিস, তাদের সাংস্কৃতিক বিভিন্ন ধরনের হ্যাবিট তারা চাপিয়ে দেয়। এবার আমি একটা জিনিস তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই ফ্রম দ্য ক্লাস, এনিওয়ান হু নো হোয়াট ইজ কালচারাল প্র্যাকটিস? তোমরা কি বলতে পারবে কালচারাল প্র্যাকটিস কাকে বলে? হোয়াট ইজ কালচার? সংস্কৃতি কাকে বলে? একেবারে বেসিক প্রশ্নটা করি, সংস্কৃতি কাকে বলে? এনিওয়ান? কেউ কেউ বলো, কোনো কোনো লজ্জা না করে বলো, কোনো অসুবিধা নেই, ভুল হতে পারে, ঠিক হতে পারে, তোমরা তোমাদের মতো বলো, বলো, একটু বলো, কোনো চিন্তা নেই। হ্যাঁ স্যার, বলো। হ্যাঁ, কতগুলো ধারণা, বিশ্বাস বা কোনো কিছু একটা মেনে চলার ব্যাপার, তো এটা মানে পরপর চলে আসছে বহুদিন ধরে, এটা কালচারাল প্র্যাকটিস মানে। right. So culture, if we actually go by the dictionary definition, culture actually means any kind of manifestation of the human intellectual behavior, or manifestation through customs, through ideas. Generally, আমরা যদি একটু ভিতরে ঢোকার চেষ্টা করি, actually the word culture comes from the agricultural origin, which actually means to cultivate. চাষ করা। চাষ করা মানে কি? কোনো কিছুকে তৈরি করা। চাষ করা মানে কোনো কিছুকে উৎপাদন করা, এনি সর্ট অফ প্রোডাকশন। এবং আমরা আমাদের চারপাশের কালচার বলতে যে ধরনের অবজেক্টকে বোঝাই, সেগুলো প্রত্যেকটাই হিউম্যান বিহেভিয়ারের প্রোডাকশন। সো কালচার ইজ দ্য প্রোডাকশন অফ দ্য হিউম্যান বিহেভিয়ার, BHAVIOUR, আমাদের মানব মনের বিভিন্ন উৎপাদনশীলতা। হেন্স, ফর এক্সাম্পল, আমি আমার চারপাশে
যে কোনো যদি থিয়েটার দেখি, সো থিয়েটারও হচ্ছে এক ধরনের কালচারের বহিঃপ্রকাশ। আমি যদি চারপাশে একটা রসগোল্লা দেখি, একটা বাঙালি সংস্কৃতির বহিঃপ্রকাশ। আমি যদি আমার, ফর এক্সাম্পল, আমি আমি আম- আ- 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 আমি ছৌ নাচ আমি গিয়ে পুরুলিয়াতে পাই, কারণ ছৌ হচ্ছে ওই বিশেষ পুরুলিয়ার সংস্কৃতির ওই মুখোশ পরে নাচের এক ধরনের বহিঃপ্রকাশ। কালচার কি সারা পৃথিবীতে এক থাকে? ইজ কালচার এসেনশিয়ালি স্ট্যাটিক? কালচার কি মনোলিথিক হয়? না, হয় না। কালচার ইজ এসেনশিয়ালি ডাইনামিক। কালচার সব সময় গোটা পৃথিবীতে সংস্কৃতি ভেদে পাল্টায়, রিজিয়ন ভিত্তিক পাল্টায়, জিওগ্রাফিক্যালি পাল্টায়, সোশ্যালি পাল্টায়। সব সময় সংস্কৃতি বদলে যায়। এর ফলে ব্রিটিশ থিয়েটার ইজ এসেনশিয়ালি ডিফারেন্ট ফ্রম আ পাঞ্জাবি থিয়েটার, অ্যান্ড আ পাঞ্জাবি থিয়েটার ইজ এসেনশিয়ালি ডিফারেন্ট ফ্রম আ বেঙ্গলি থিয়েটার। আমি বারবার আমার স্টুডেন্টদেরকে বলি, এই যারা কালচারাল স্টাডিজ নিয়ে পড়াশোনা করে, যে দ্য বেসিক অফ কালচারাল স্টাডিজ ইজ টু রিড দ্য কালচারাল আর্টিফ্যাক্টস। তোমার চারপাশে যে কালচারাল আর্টিফ্যাক্টস গুলো অ্যাভেলেবেল আছে, যে টেক্সট গুলো অ্যাভেলেবেল আছে, সেগুলোকে ভালো করে পড়ো। ফর এক্সাম্পল, তুমি যদি সকাল 9:30টার সময় কোনো একটা বাঙালি বাড়িতে ঢুকে পড়ো, তাহলে তুমি এসেনশিয়ালি দেখবে সেই বাঙালি বাড়ির মধ্যে আহ আহ হয়তো একটা মাছের থলি তুমি দেখতে পাবে। সে মাছের থলি রক্ত লাগা মাছের থলি। সেই রক্ত লাগা মাছের থলিটা কি তুমি একটা পাঞ্জাবি পরিবারে গেলে দেখতে পাবে সকাল 9:30টার সময়? বা একটা তামিল পরিবারে গেলে দেখতে পাবে? দেখতে পাবে না। কারণ তার মা তার জন্য মাছ রান্না দিচ্ছে না, রাজ্যে অনিয়ন উত্থাপন। ফলে জিওগ্রাফির ভিত্তিতে, রিজিয়নের ভিত্তিতে, অফকোর্স ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে, লিঙ্গুইস্টিক ল্যাঙ্গুয়েজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য কালচার। ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে তুমি চারপাশে দেখবে এই এই কালচারাল প্র্যাকটিস গুলো চেঞ্জ হয়ে যায়। এবার যদি কেউ আমাকে বলে যে কালকে থেকে তুই আমার কালচার ফলো করবি, কালকে থেকে তুই অনিয়ন উত্থাপন খাবি, কালকে থেকে তোকে প্রত্যেকদিন সকালবেলায় পুরি সবজি খেতে হবে, ভালো লাগবে? লাগবে না। কালকে থেকে তোমার বিয়ে বাড়িতে, মানে আমাদের প্রত্যেকের যখন বিয়ে টিয়ে হবে আর কি, তো বেসিক্যালি ওদের আত্মীয়দের বিয়ে বাড়িতে কালকে থেকে সঙ্গীত হবে, যদিও সেটা বাঙালি সংস্কৃতিতে খুব ভীষণভাবে ঢুকে পড়েছে। কিন্তু যদি তোমাদের বিয়ের রিচুয়াল, তোমাদের নিজস্ব কালচারাল হ্যাবিট জোর করে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে তোমাদের কেমন লাগবে? ভালো লাগবে না, দম বন্ধ কর লাগবে, হাঁস ফাঁস কর লাগবে। এইটাই কলোনিয়ালিজমে হয় পৃথিবীর যে কোনো দেশে। এখানে আমি একটু ছোট করে বলে নিয়ে যেতে চাই যে হোয়াট ইজ কালচারাল প্র্যাকটিস। কাল QRAL, cultural practice. Cultural practice generally consisted of which is cultural practice এর মানে অনেক ধরনের ভাগ থাকতে পারে, তার মধ্যে দুটো ভাগ বেসিক্যালি রয়েছে। ওয়ান ইজ দ্য নর্ম অ্যান্ড অ্যানাদার আর দ্য লজ। নর্ম মানে যেটা চলে আসছে, কনভেনশনাল প্র্যাকটিসেস, কনভেনশনাল সেট অফ সোশ্যাল প্র্যাকটিস চলে আসছে দীর্ঘদিন ধরে, সে হচ্ছে নর্ম। আমাদের প্রত্যেকের বিয়ে বাড়িতে কন্যা সম্প্রদান করা হয়, নর্ম। আমরা খাবার সময় জেনারেলি আলু ভাতে ভাত দিয়ে শুরু করি, বা তেঁতো থাকলে তেঁতো দিয়ে শুরু করি, আগেই মাছের ঝোলটা খাই না বা ঝালটা খাই না। And then there is laws. Laws are also definitely part and parcel of the culture. যেটা তুমি মানতে বাধ্য, তোমাকে মানতে বাধ্য করবে আইন করে। ফর এক্সাম্পল, তুমি 70% অ্যাটেন্ডেন্স স্কুলে যেতে বাধ্য, সেটা স্কুলের একটা নিজস্ব ল, 75% অ্যাটেন্ডেন্স। ইন দ্য সেম ওয়ে তুমি দেশের কনস্টিটিউশন মানতে বাধ্য। দ্যাট ইজ দ্য সুপ্রিম অ্যাপেক্স ল ইন আওয়ার কান্ট্রি, লিগাল ডকুমেন্ট। সেই সংবিধান তুমি মেনে চলতে বাধ্য।
ঠিক আছে, এইভাবেও অনেক সময় কালচার তৈরি করা হয়। তাহলে এইভাবে সেট অফ এক ধরনের লিগ্যাল প্র্যাকটিসের মধ্যে দিয়ে কিভাবে কালচার তৈরি করা হয় আমি আশা করছি বুঝাতে পেরেছি। এবং এইভাবেই কলোনাইজার যারা, তাদের রিলিজিয়ন, তাদের ইকোনমিক্স, তাদের কালচারাল প্র্যাকটিস ইন্ডিজিনাস পিপলদের মধ্যে, ইন্ডিজিনাস পিপল দোজ হু আর নেটিভ পিপল, যারা সেই আদি বাসিন্দা, আদিবাসীদের ওপরে আরোপ করে। And these foreign invaders or interpolers rule the territory in pursuit of their own interests. তাদের নিজস্ব ইকোনমিক ইন্টারেস্ট, কালচারাল ইন্টারেস্ট, সোশ্যাল ইন্টারেস্টে তারা এই মানুষদেরকে ওপর আধিপত্য বিস্তার করে। আমি এখানে বিখ্যাত একটা ছবি দিয়েছি, 1541 স্প্যানিশ কনকুইজিটর্স ফাউন্ডিং দ্য স্যান ডিয়েগো দি চিলি। চিলিতে স্প্যানিশ, আমরা জানি গোটা সাউথ আমেরিকা জুড়ে এই ইউরোপিয়ানদের, বিশেষ করে স্পেনের কলোনিয়ালিজমের কথা। তাহলে বেসিক্যালি দ্য ওয়ার্ড কলোনিয়ালিজম কামস ফ্রম দ্য রোমান ওয়ার্ড কলোনিয়া। রোমানরাই সারা পৃথিবীতে কলোনিয়ালিজম শুরু করে, হুইচ মিনস ফার্ম অর সেটেলমেন্ট। একটা জায়গায় গিয়ে একটা সেটেলমেন্ট তৈরি করা, সেটেলমেন্ট ইন আ নিউ কান্ট্রি, a body of people who settle in a new locality, forming a community of subjects. এক ধরনের সাবজেক্ট তৈরি করা, প্রজা তৈরি করা, যারা কিন্তু পেরেন্ট স্টেটের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে, মানে মূল রাষ্ট্রের সঙ্গে কানেক্টেড। অর্থাৎ এক ধরনের ইকোনমিক ড্রেনেজ, DRAINAG ড্রেনেজ সিস্টেম কাজ করছে। ড্রেনে কি করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সমস্ত ওয়েস্ট মেটেরিয়াল গুলো চলে যায়, এখানে ইকোনমিক ড্রেনেজ। অর্থনীতিটা ঠিক ভারতবর্ষ থেকে চুইয়ে 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 2-3টে মহাসাগর পেরিয়ে ব্রিটেনে গিয়ে হাজির হচ্ছে। আমি ব্রিটিশ কলোনিয়ালিজমের যদি এক্সাম্পল দিই, কলোনিয়ালিজম সমস্ত স্তরে বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে ঘটেছে, স্টার্টিং ফ্রম দ্য 15th সেঞ্চুরি, 1500 সাল থেকে বলা যেতে পারে, বা মানে বেসিক্যালি 16শ শতাব্দী থেকে, বা পঞ্চদশ শতাব্দী থেকে বেলজিয়ান, ব্রিটিশ, ড্যানিশ, ডেনমার্ক, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি পাথ, ডাচ, ফ্রেঞ্চ, ভয়ঙ্কর ভয়ঙ্কর কলোনিয়ালিজম গোটা কঙ্গো জুড়ে চালিয়েছে, বিরাট অত্যাচার। হয়তো পৃথিবীর সব থেকে কঠিন, মানে সব থেকে টেরিবল কলোনিয়ালিজমের মধ্যে ফ্রেঞ্চ এবং বেলজিয়ান এদের বলা হয়। অটোমান, টার্করা, তুর্কিরা, পর্তুগিজের কলোনিয়ালিজম, রাশিয়ানদের, স্প্যানিশ, সুইডিশ, এরা গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন এরিয়াতে এদের কলোনিয়ালিজম চালিয়েছে। ইনফ্যাক্ট এখনো ইউনাইটেড স্টেটস এবং জাপান এবং চায়না এবং জার্মান এবং ইটালিয়ানরা, তারাও লেট 19th সেঞ্চুরিতে দুটো ওয়ার্ল্ড ওয়ার এদের ফলে হয়েছে, দুটো বিশ্বযুদ্ধ, এক ধরনের নিও কলোনিয়ালিজম চালানো শুরু করে। This is a visual picture of the trade routes of the great empires of the 1st century AD. দেখতে পাচ্ছ রোমান এম্পায়ার তখন ভয়ঙ্কর শক্তিশালী, গোটা ব্রিটেন জুড়ে ছিল। দেখতে পাচ্ছ আলেকজান্দ্রিয়া, আফ্রিকার একেবারে মাথার দিকটা, অ্যারেবিয়া হয়ে এখানে এখানে কুষাণ সাম্রাজ্য ছিল, এদিকে সিল্ক রুটস, এদিকে হান এম্পায়ার, সরি। এইভাবে সারা পৃথিবীতেই কলোনিয়ালিজম একটা ট্রেড রুট তৈরি করে, যে রুট দিয়ে তারা অপারেট করে, এবং এক ধরনের একটা বিরাট বড় সাম্রাজ্যবাদী অর্গানাইজেশনে পরিণত হয়। কিন্তু যদি তোমরা তো পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, যদি এই যে গোটা সাম্রাজ্যটা বেস হয়, আমি মার্কসিস্ট টার্মিনোলজি থেকে বেস কি ডেসক্রাইব করছি, বেস মানে বেশি হচ্ছে ইকোনমিক বেস, তাই তো? মার্কসিজম কি বলে? ইকোনমিক বেস। আর কি সুপারস্ট্রাকচার? ইডিওলজিক্যাল সুপারস্ট্রাকচার। IDEOLOGICAL, ইডিওলজিক্যাল সুপারস্ট্রাকচার। ইডিওলজি মানে আদর্শগত ভাবে,
অর্থাৎ এই বেসের মধ্যে যদি থাকে ল্যান্ড, লেবার, আমি মুখে বলছি ক্যাপিটাল, অর্গানাইজেশন, ভালো করে তুমি একটু কল্পনা করো তোমার চারপাশের যা কিছু সবই এই ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। ল্যান্ড ছাড়া ল্যাপটপ তৈরি হবে? হবে না। ল্যান্ড ছাড়া টেবিল চেয়ার হবে না। কিছু না কিছু তো জমি লাগবে, লোকের কায়িক শ্রম লাগবে, পরিশ্রম লাগবে। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, ইনভেস্টমেন্ট লাগবে, টাকা দিয়ে লোককে আনতে, পরিশ্রম করাতে, অ্যান্ড অর্গানাইজেশন। এই পুরোটা যে সংগঠনের মধ্যে দিয়ে কাজ করবে, এটা হচ্ছে বেস। ফলে এই যে পুরো ইকোনমিক এক্সপ্লয়টেশনের যে গল্প, সেটা যদি বেস হয়, তার মধ্যে যদি পিওরলি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, ফোর্সেস অফ প্রোডাকশন, মিনস অফ প্রোডাকশন থাকে, এই মানুষগুলোকে নিয়ে ভয়ঙ্কর পরিশ্রম করিয়ে নেওয়া, এবং এদের এদের এই ন্যাচারাল রিসোর্স গুলো বিদেশে নিয়ে চলে যাওয়া, কিন্তু এইটা করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে ইডিওলজিক্যাল সুপারস্ট্রাকচার। ইডিওলজিক্যাল সুপারস্ট্রাকচার মানে ফর এক্সাম্পল ভেরিয়াস টুলস, এটাকে পরবর্তীকালে আমি বলবো যে লুই অ্যালথিউজার যেটি ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস বলেছে। বিভিন্ন ধরনের যন্ত্র যাকে দিয়ে মানুষের মগজ ধোলাই করা সম্ভব, শিল্প, সাহিত্য, থিয়েটার, ভেরিয়াস কাইন্ডস অফ আর্ট ফর্মস, তাদের ল্যাঙ্গুয়েজ, ভাষা, ধর্ম, রিলিজিয়ান, চার্চ প্র্যাকটিস, মন্দিরকে কবজা করো, মসজিদকে কবজা করো, তাদের প্রত্যেক দিনের কালচারাল হ্যাবিটকে কবজা করো। ইডিওলজিক্যাল যদি যদি তোমাকে একটা গুড ইকোনমিক বেস তৈরি করতে হয়, তাহলে সেই রাষ্ট্রের ইডিওলজিক্যাল সুপারস্ট্রাকচারও অত্যন্ত ভালোভাবে তৈরি করতে হবে। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংকে খুবই স্ট্রং হতে হবে, যারা অ্যানালিসিস করে তাদের সাহিত্য, শিল্প, কর্ম করে বলবে যে কোন কোন জায়গা দিয়ে তুমি কলোনাইজ করতে পারবে, কেমন করে তুমি তোমার ডিসকোর্স, আর একটা ইম্পর্টেন্ট লোডেড শব্দ আমি এখানে দিলাম, ডিসকোর্স অফ দ্য এম্পায়ার, তাদের তাদের যে নিজস্ব কালচার, তাদের যে নিজস্ব বেসিক্যালি মগজ দোলাইয়ের যন্ত্র তুমি তাদের উপরে চাপিয়ে দিতে পারবে কেমন করে। এই ইডিওলজিক্যাল সুপার স্ট্রাকচারকেও তোমাকে কন্ট্রোল করতে জানতে হবে। এইভাবে এম্পায়ার হয়, একদিনে হয় না। এই জন্য তখন আমরা অবাক হয়ে জিজ্ঞেস করি যে এই উইলিয়াম জোনস বা যিনি শ্রীরামপুর কলেজ এস্টাবলিশ করেছিলেন, বা ফর এক্সাম্পল এই যে হেয়ার সাহেব, এই যে হিন্দু কলেজ, প্রেসিডেন্সি কলেজ, অফকোর্স দে আর গ্রেট ইনস্টিটিউশনস, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু ব্রিটিশদের এটা এস্টাবলিশ করতেই হতো এক ধরনের কালচারাল হেজিমনি, এক ধরনের সাংস্কৃতিক আধিপত্য, এক ধরনের ইডিওলজিক্যাল সুপারস্ট্রাকচার তৈরি করার জন্য। তবে গিয়েই একটা এম্পায়ারের ভিত্তি, একটা সাম্রাজ্যের ফাউন্ডেশন স্ট্রং হবে। আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট দেখি আলট্রাটেক সিমেন্ট, বাড়ি কখন হবে ভালো তৈরি? যখন রুফ, তখনই ভালো তৈরি হবে যখন ভিত, ফাউন্ডেশন, স্ট্রাকচার স্ট্রং থাকবে। এইটাই পৃথিবীর ইতিহাসে যে কোনো দিন যে কোনো সাম্রাজ্যের ইডিওলজিক্যাল সুপার স্ট্রাকচার স্ট্রং থাকে, এবং যে কোনো পোস্ট কলোনিয়াল ক্রিটিক্যাল থিওরি, সেটা লিটারেচারে হোক, সেটা হিস্ট্রিতে হোক, এমনকি সেটা পলিটিক্যাল সায়েন্সের মতো একটা ডিসিপ্লিন যেটা বেসিক্যালি ওয়ার, তার সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল রিলেশনস, তার উপরে অপারেট করে, সেই ডিসিপ্লিনকেও কিন্তু এই ইডিওলজিক্যাল সুপার স্ট্রাকচারের ধরনগুলো নিয়ে পড়তে হয়। এবং আমরা যে সমস্ত থিঙ্কারদের পড়বো, আমাদের এখন ফানো থেকে শুরু করে সাইড থেকে শুরু করে ভাবা, এবং আমরা শেষে হয়তো আশিস নন্দী পড়বো। আজকের ক্লাসে আমরা কনসেপ্ট গুলো নিয়ে পড়বো, আজকের ক্লাসে আমরা এই থিওরিস্টে যাব না। এদেরকে নিয়ে যখন আমরা পড়বো, এরা কিন্তু এই ইডিওলজিক্যাল সুপার স্ট্রাকচার নিয়েও, মানে ইডিওলজিক্যাল সুপার স্ট্রাকচার নিয়েই বেশিরভাগ ক্ষেত্রে ডিল করেছেন। বলো, আমার কথা কি তোমাদের কাছে পরিষ্কার ভাবে পৌঁছচ্ছে? বুঝতে পারছো? বলো হ্যাঁ বা না, বলো এখন অব্দি যতটা পড়ালাম ধরতে পেরেছো কি পারোনি? হ্যাঁ স্যার,
আরেকবার একটু ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস ওই জায়গাটা একটু বলবেন, এই হুম, জিনিসটা শোনা অব- যায়নি অ- আর কি। অবশ্যই অবশ্যই বলবো। দাঁড়াও, আমি তোমাদেরকে একটা ভালো করে ছবি দেখাই। ছবি দেখালে তোমরা ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবে। আমার প্রচুর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বিভিন্ন জায়গাতে ছড়িয়ে রয়েছে, আমি সেগুলোকে কায়দা করে খুব একটা আনতে পারিনি। তাও আমি তোমাদেরকে এই ছবিটা দেখালে তোমাদের কাছে আরো আশা করছি পরিষ্কার হবে। আমি মার্কসিজমের উপরেও একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করেছিলাম, সেখানে এই বিষয়টি রয়েছে। যদি তোমরা একটু ভালো করে স্ক্রিনের দিকে তাকাও, তোমরা পরিষ্কার দেখতে পাবে যে মার্কসিস্ট স্ট্রাকচার অনুযায়ী দিস ইজ দ্য ইকোনমিক বেস। এই ইকোনমিক বেসে কি কি রয়েছে? মিনস অফ প্রোডাকশন, তোমাদের চারপাশে যে সমস্ত উৎপাদিত পণ্যগুলো দেখতে পাচ্ছ, এই সব রয়েছে। ভেরিয়াস কমোডিটিজ, বুর্জোয়া এবং প্রোলেটারিয়েট রিলেশন, সর্বহারা এবং আরেকদিকে যারা উচ্চ শ্রেণীতে বিলং করে। বুর্জোয়ার এক্সাক্ট বাংলা কি রে? তোরা তোরা বুর্জোয়ার বাংলা যদি হয়, একদিকে সর্বহারা, আরেকদিকে হচ্ছে যাদের হাতে খানিকটা ক্ষমতার নিয়ন্ত্রণ রয়েছে, নাকি? বুর্জোয়ার বাংলা কি হবে? এই বুর্জুয়ার বাংলা তো সেরকম জানি না, শিল্পপতি বলেই তো চালানো হয়। হ্যাঁ, জেনারেলি ঠিকই বলেছে শান্তি, শিল্পপতি বলেই চালানো হয়। তো বেসিক্যালি এইটা যদি এক ধরনের ইকোনমিক বেস হয়, একদিকে রিলিজিয়ন, একদিকে কালচার, এডুকেশন, পলিটিক্স, ল, মিডিয়া। ভালো করে খেয়াল করে দেখ যে আজকে আমাদের চারপাশের আমরা যেগুলোকে সোশ্যাল মিডিয়া বলি, আর অফকোর্স ইলেকট্রনিক মিডিয়া, এইগুলো প্রত্যেকটা কালচারাল প্র্যাকটিসের পার্ট। এগুলো প্রত্যেকটা ইডিওলজিক্যাল, আমি ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস আসছে, এগুলো প্রত্যেকটা ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসের পার্ট। তুমি যদি ধর্মকে নিয়ন্ত্রণ করতে পারো, তুমি যদি থিয়েটারকে নিয়ন্ত্রণ করতে পারো, গানকে নিয়ন্ত্রণ করতে পারো, সিনেমাকে নিয়ন্ত্রণ করতে পারো, আমি ক্ষমতায় রয়েছি, আমার প্রচারের একটা মাধ্যম যদি সিনেমা হয়, আমার প্রচারের একটা মাধ্যম যদি এডুকেশন হয়, খুব সাটল ওয়েতে, যেটাকে যেটাকে অ্যান্টোনিও গ্রামসি বলেছেন, নট থ্রু দ্য কোয়ারশন, COERCIUN, শারীরিক কোনোভাবে আঘাত আঘাত করে নয়, নিয়ন্ত্রণ করে নয়, বাট থ্রু দ্য কনসেন্ট, অনুমতি নিয়ে আস্তে আস্তে কখন সাবটেরেনিয়ান ওয়েতে এই রাজনীতির মধ্যে, ধর্মর মধ্যে দিয়ে, শিক্ষার মধ্যে দিয়ে, সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে, এমনি মিডিয়ার মধ্যে দিয়ে, ইনস্টাগ্রামের মধ্যে দিয়ে এবং আইন প্রণয়নের মাধ্যমে এই ইডিওলজিক্যাল সুপার স্ট্রাকচার আমাদের চারপাশের জীবনকে নিয়ন্ত্রণ করবে, আমরা কখনোই কোনোদিনও বুঝতে পারবো না। অনেক সাটলি অপারেট করে। যদি আমি অ্যালথিউজারকে কোট করি, লুই অ্যালথিউজার, দ্য ফেমাস মার্কসিস্ট, ইন ইজ ভেরি ফেমাস বুক লেনিন অ্যান্ড হিজ ফিলোসফি, বইটার নাম ছিল অ্যাকচুয়ালি লেনিন অ্যান্ড ফিলোসফি। সেই বইয়েতে তিনি বেসিক্যালি এই ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসের কথা বলেন। তিনি বেসিক্যালি দু ধরনের স্টেট অ্যাপারেটাসের কথা বলেন। ওয়ান ইজ দ্য repressive state apparatus and another is the ideological state apparatus. রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাসের মধ্যে কি পড়ে? ধরো দেখ মিলিটারি পড়ে, ধরো দেখ পুলিশ পড়ে, যাকে তুমি দেখতে পারো, যাকে তুমি বুঝতে পারো, যাকে তুমি ধরতে পারো, দ্যাট ইজ RSA। অ্যাডমিনিস্ট্রেশন পড়ে, আর্মি পড়ে, পুলিশ পড়ে, কোর্ট পড়ে, প্রিজন পড়ে, which functions primarily by violence. তুমি ফিল করতে, আন্দোলন করতে গেছো, পুলিশ তোমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, ফিল করতে পারলে, দেহের মধ্যে ইন্দ্রিয় যে অনুভূতি হলো, রাষ্ট্রের উপরে আরো রেগে গেলে, পরের দিন দ্বিগুণ ক্ষমতায় গিয়ে রাষ্ট্রকে আক্রমণ করলে, ভয় পেলে হয়তো খানিকটা,
কিন্তু ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস ইজ ডেঞ্জারাস। ফ্যামিলি আইএসএ, পলিটিক্যাল আইএসএ, পলিটিক্যাল আইএসএ কি, পলিটিক্যাল পার্টির মধ্যে দিয়ে ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি প্রত্যেকদিন সভা করছে তোমার বাড়িতে, তোমার চারপাশে জনসভা করছে, ট্রেড ইউনিয়নের মধ্যে দিয়ে, প্রেসের মধ্যে দিয়ে, রেডিওর মধ্যে দিয়ে, টেলিভিশনের মধ্যে দিয়ে, বইয়ের মধ্যে দিয়ে, স্পোর্টস এর মধ্যে দিয়ে। অফকোর্স স্পোর্টস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট মিনস অফ পলিটিক্স। তুমি প্রত্যেকদিন একটা বিশেষ কোম্পানির জার্সি পড়তে দেখছো ইন্ডিয়ান টিমকে, সেই কোম্পানির প্রতি যে পড়ছে, বিরাট কোহলি হোক, রোহিত শর্মা হোক, তারা রিপ্রেজেন্ট করছে তোমার কাছে ফেথকে, তোমার বিশ্বাসকে। তুমি আস্তে আস্তে সেই কোম্পানিকেও বিশ্বাস করতে শুরু করছো। সো এডুকেশনাল আইএস এর মধ্যে পড়ছে কি, ডিফারেন্ট পাবলিক এন্ড প্রাইভেট স্কুলস, ইউনিভার্সিটিজ। রিলিজিয়াস আইএস এর মধ্যে পড়ছে ভেরিয়াস কাইন্ড অফ চার্চেস, টেম্পলস, মসজিদস, মস্ক, এগুলো প্রত্যেকটাই। ফলে এই আমাদের যে পোস্ট কলোনিয়ালিজমের যে পড়াশোনা, আমাদের যে আইডিয়া অফ দ্য পোস্ট কলোনিয়ালিজম, সেটা কিন্তু অনেকটাই যে থিঙ্কার যারা যারা যে বিষয় নিয়ে আলোচনা করেছে, তারা এই ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস নিয়ে আলোচনা করেছে। কেমন করে সাবটেরিনিয়ান ওয়েতে তোমার তোমার সংস্কৃতির মধ্যে, তোমার ভিতরে ঢুকে পড়ছে এগুলো, ঢুকে পড়েছে এগুলো। বলো পরিষ্কার কি পরিষ্কার না? হ্যাঁ স্যার। সবার মোটামুটি পরিষ্কার? যারা যারা আছো এখন অব্দি যা যা বলেছি মাথার মধ্যে ঢুকেছে, খুব অসুবিধা হয়নি? বেশ বেশ। আমি অল্প করে কলোনিয়ালিজম আসলে হিস্ট্রি বললে সারা জীবন লেগে যাবে, বুঝলি? মানে এত বড় এর, মানে হিস্টোরিক্যাল একটা, বলা যেতে পারে এর ব্যাপ্তি বিরাট, ভয়ঙ্কর ভয়ঙ্কর এর ব্যাপ্তি। কিন্তু আমরা এটুকু বলতে পারি যে ডিসকভারি অফ দ্য নিউ ট্রেড রুটস, নতুন নতুন বিভিন্ন ট্রেড রুটের আবিষ্কার, এবং পার্টিকুলারলি পর্তুগিজ এবং স্প্যানিশ যারা ট্রেড, মানে যারা ট্রেডার, তারা বিভিন্ন ধরনের নতুন নতুন যন্ত্র আবিষ্কার করেন 16th সেঞ্চুরিতে। আলফনসো ডি অ্যালবারকিউকি, তিনি ভারতবর্ষে আসেন, এবং তার আগে অলরেডি 1492-তে কি হয়েছে, কলম্বাস আমেরিকাতে চলে গেছেন। এবং আমি বলছি পৃথিবীর ইতিহাসে সব থেকে ঘৃণ্য, টেরিবল ফর্ম অফ কলোনিয়ালিজম হয়েছিল কলম্বাসের আমেরিকার কলোনিয়ালিজম। পৃথিবীর শ্রেষ্ঠ অত্যাচারী মানুষের যদি তালিকা তৈরি করা হয় 1 থেকে 10, তো Columbus will be on the top of the list. Near about 7 to 10 million Indians or native Americans. এবং আমরা দেখি যে ওয়েস্ট ইন্ডিজে ইউরোপিয়ান এক্সপ্যানশন, এই যে 1492 the voyage of the Christopher Columbus। তো বেসিক্যালি এই যে এক ধরনের ডমিনেশন, এর কি কি ইন্টেলেকচুয়াল লজিক, একটা তো লজিক তৈরি করে ওয়েস্ট, যে এই কারণে কলোনিয়ালিজম করা দরকার, এই কারণে আমরা কলোনিয়ালিজম করি। তার মধ্যে একটা আমরা অনেকেই শুনেছি, হোয়াইট ম্যানস বার্ডেন। হোয়াইট ম্যানস বার্ডেন মানে মানে অ্যাজ ইফ সাদা চামড়ার মানুষদের দায়িত্ব হচ্ছে আমাদের মতো ব্রাউন স্কিন পিপল বা ব্ল্যাক স্কিন পিপল, তাদেরকে এডুকেট করা, তাদেরকে সো কল্ড কোট আনকোট সিভিলাইজ করা, সভ্য করা। সভ্যতার দায়িত্ব তারা নিচ্ছে, না নিলেই ভালো হয় আর কি। So as if it is their obligation of the European to civilize the non-European people. এর সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে the first one is social Darwinianism. যদিও ডারউইনিয়ানিজমের কনসেপ্ট অনেক পরে এসছে, around 1859, when for the first time Darwin wrote the origin of the species in the means of the natural selection. কিন্তু এই যে আইডিয়াটা, মানে ডারউইনের নাম না দিয়ে the idea of the social Darwinianism, what is basically social Darwinianism? যদি আমরা ডারউইন বলতে আমাদের মাথার মধ্যে কি আসে? যোগ্যতমের উদ্বর্তন, সার্ভাইভাল অফ দ্য স্পিসিস। অর্থাৎ যে বেস্ট, যার হাতে সব থেকে বেশি অস্ত্র শস্ত্র আছে, যে সব থেকে বেশি ক্ষমতাবান, সেই জয়লাভ করবে।
ফলে কম্পিটিশন হবে, আমরা যাব, আমরা জোর করে কলোনাইজ করব, এবং যে জিতবে সে জিতবে। Another very important concept is the idea of the Eurocentrism. এই কথাটা বারবার রিপিট করবে, as if Europe is the center of epistemological, শক্ত শব্দ, এপিস্টেমো মানে বলছি লজিক্যাল, ইনকোয়ারি, INQUIRY। এপিস্টেমোলজি মানে কেউ, anyone in the class, what is the meaning of the word epistemology? বলতে পারবি কেউ? পারবি না? জ্ঞানতত্ত্ব। ভেরি গুড, ভেরি গুড। কে বললো, নাম কি? কে বললো, নামটা বল একবার। অঙ্কিতা, অঙ্কিতা গুছাই, অঙ্কিতা, অঙ্কিতা। জ্ঞান তত্ত্ব মানে কি? এপিস্টেমোলজি মানে কি? জ্ঞান তত্ত্ব মানে হচ্ছে বেসিক্যালি ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ। যদি আমি এপিস্টেমোলজিকে দেখি, তাহলে ইট মিনস critical study of the knowledge systems. প্রত্যেকটা নেশনের নিজস্ব ওয়ে অফ সিইং দ্য নলেজ থাকতে পারে। যদি এখন আমি বলতে পারি যে, আমি বলতে শুরু করি, মাই নোশন অফ নলেজ সিস্টেম ইজ সুপিরিয়র দ্যান ইউ, যেটা ব্রিটিশরা বলতে শুরু করেছিল। অর্থাৎ কেবলমাত্র এই যে আমাদের আমাদের চারপাশে এনি মেথড অফ স্টাডিং any kind of discipline is known as epistemology. For example, homeopathy. হোমিওপ্যাথি কি? একটা মেডিকেল ডিসিপ্লিন কে স্টাডি করার একটা বিশেষ ধরনের পদ্ধতি, যেখানে তারা কয়েক ধরনের বিভিন্ন লিকুইড মিশিয়ে এক ধরনের ওষুধ তৈরি করার চেষ্টা করছে, যার সঙ্গে ফার্মাকোলজির কোনো সম্পর্ক নেই। ফার্মাকোলজি আর একটা ডিফারেন্ট এপিস্টেমোলজি, একটা অন্য জ্ঞান তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। ঠিক একই রকম ভাবে যদি আমি বলি, ফর এক্সাম্পল, এই আমি যদি ক্রিকেটের মধ্যেই দেখি, যে এই যে ক্রিকেটের টি-20-তে বেশি রান করার একটা একটা ওয়ে অফ থিঙ্কিং হচ্ছে হার্ড হিটিং। IPL চলছে, ফলে ক্রিকেটারদের ভয়ঙ্কর ভাবে তারা জিমিং করতে বলছে, স্ট্রেংথ ট্রেনিং এবং এন্ডিউরেন্স ট্রেনিং হচ্ছে, যেটা এর আগে কোনোদিনও ক্রিকেটে ছিল না। ক্রিকেটে ভয়ঙ্কর ভাবে প্রত্যেকটা ক্রিকেটার, হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে বিরাট কোহলি থেকে শুরু করে, তোমরা জানো এদেরকে ওয়েট ট্রেনিং করানো হচ্ছে, রেজিস্ট্যান্স ট্রেনিং করানো হচ্ছে। এর ফলে যাতে যাতে ব্যাটটা জোরে বলে লাগে। এবং এর আগে কোনোদিনও যেটা হতো না, বিকি পন্টিং পরশুদিনকে বলছিল, সেটা হচ্ছে আমাদের সময় 1990s আমরা যখন ব্যাটসম্যানদের ব্যাট করতে দেখতাম, দেখতিস যে ব্যাটের যখন স্টান্সটা নিত রাহুল দ্রাবিড়, তখন ব্যাটটা কোনোদিনই মাথার ওপরে উঠে থাকতো না। এখন মাথার ওপরে উঠে থাকে ব্যাটটা যখন স্টান্স নেয়। তো কারণটা কি? তাকে তো ওরকম ওইতে হার্ড হিট করতে হবে, ওই যে ব্যাটটা যখন নামবে, এসে যখন বলে লাগবে, তখন যাতে ছয়টা হয়। এই এক্স্যাক্ট এর একটা টার্মিনোলজি আছে, আমি ভুলে গেলাম। মানে বেসিক্যালি বলতে গেছি এই যে মানে ব্যাকলিপ, ভেরি গুড শান্তি। এই যে ব্যাকলিফটিং, লারা, সেহওয়াগ, যুবরাজ, এই তিনজনকে দেখতাম। এক্স্যাক্টলি, খুবই ভালো শান্তি বলেছে। লারা, সেহওয়াগ এবং যুবরাজ, এদেরকে আমরা ব্যাকলিফটটা অনেকটা করতে দেখতাম। কিন্তু সেটাও শান্তির মনে থাকবে, সেটাও বল করার ইমিডিয়েট আগে, অনেকক্ষণ আগে না। হ্যাঁ, কিন্তু এরা স্টান্সটাই কিন্তু দেখবি, মানে বিরাট কোহলি অনেক আগেই কিন্তু ব্যাকলিফট করছে, মানে ব্যাটটা কিন্তু তলায় খুব একটা ঠোকর মারছেই না, যেটা এর অনেক আগে আমরা দেখতাম রাহুল দ্রাবিড় বা অন্যান্যদের অনেকক্ষণ ধরে মাটির দিকে চেয়ে তারপরে সামনের দিকে চাওয়া। There is a very important word coming in the T20 terminology known as the trigger movement of the feet. Trigger movement মানে বোলার যখন বলটা করবে তার আগে আমি পাটাকে সামনের দিকে বার করে দিচ্ছি, ট্রিগার করছি নিজেকে, ঠিক আছে? ট্রিগার মুভমেন্ট, যাতে হার্ট হিটিং হয়, যেটা ক্রিকেট এপিস্টেমোলজিতে কোনো কালে ছিল না। ফলে এপিস্টেমোলজি কি? এপিস্টেমোলজি ইজ চেঞ্জিং আ চেঞ্জিয়েবল রিয়েলিটি, পরিবর্তনশীল, তাই তো? এবার তুই একবার ভাব যে যদি এটা বলতে শুধু ইউরোসেন্ট্রিজম মানে ইউরোপ
অ্যাজ দ্য সুপিরিয়র সেন্টার অফ এপিস্টেমোলজিক্যাল এনকোয়ারি। আমার জ্ঞানতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, আমি জগৎ এবং জীবনকে কিভাবে দেখব, আমি চারপাশের স্পিসিসকে কেমন করে দেখব, ভেরিয়াস বায়োলজিক্যাল অবজেক্টকে কেমন করে দেখব, এডুকেশনকে কেমন করে দেখব, তোমাদের সংস্কৃত টোল ফালতু, তার বদলে আমি ইউরোপিয়ান এডুকেশন সিস্টেম আনবো। তোমাদের ওয়ে অফ প্র্যাকটিসিং মেডিসিন ফ্রম চরক টু সুশ্রুত কোন কাজের নয়, তার বদলে আমি আমাদের নিউ ওয়ে অফ ইন্ট্রোডিউসিং কেমিক্যাল এন্ড আদার থিংস সেটাকে আমি আনবো। তোমাদের ওয়ে অফ পলিটিক্স হুইচ ইজ, যেটা সত্যি খুব একটা ভালো ছিল না, যেটা অনেকটাই সত্যি বেস ছিল অন ডাইনাস্টি, আমি রিজেক্ট করছি। আমরা জানি ব্রিটেনে বহুকাল আগে পার্লামেন্টের ট্র্যাডিশন রয়েছে, আমি এক ধরনের পার্লামেন্টারি পলিটিক্স আনার চেষ্টা করছি। ফলে তোমার ওয়ে অফ পলিটিক্স, তোমার ওয়ে অফ সিইং দ্য বায়োলজি, ইয়োর ওয়ে অফ সিইং দ্য এডুকেশন, আমি প্রত্যেকটাকে রিজেক্ট করছি করে আমার এপিস্টেমোলজি ছড়াচ্ছি। তুমি বুঝতে পারছো, এপিস্টেমোলজি ইজ অ্যাকচুয়ালি অলসো আ পার্ট অফ দ্য ইডিওলজিক্যাল সুপারস্ট্রাকচার। আমি ক্রিকেটের অ্যালিউশন দিলাম, কেমন করে ক্রিকেটের কর্পোরেটাইজেশনের ফলে ক্রিকেটের ধারণাটাই বদলে গেছে, ইম্প্যাক্ট প্লেয়ারের কনসেপ্ট কমপ্লিটলি মেরে ফেলেছে আস্তে আস্তে ভালো বোলিংকে। আমি আগের দিনই আলোচনা করছিলাম, শান্তির মনে থাকবে 2008 সাল থেকে আইপিএল খেলা হয়েছে, 8 সাল থেকে 2023 সাল পর্যন্ত 200 রান চেজ করে জিতেছে, মানে সরি 240-এর উপরে চেজ করে জেতা হয়েছে, এরকম ইনস্টেন্স গেছে হয়তো মাত্র 2 বার। এবারের আইপিএল সেটা হয়েছে 7 বার। সানরাইজার্স হায়দ্রাবাদ 260, 265 রান করেছে। এপিস্টেমোলজির বদল হচ্ছে, জ্ঞানতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিটাই বদলে গেছে। লোকে ভাবছে না যে বোলার নামক এক ধরনের রেস শেষ হয়ে যাচ্ছে। এই একই জিনিস ব্রিটিশরাও করেছিল। বল, পরিষ্কার কি পরিষ্কার না? পরিষ্কার কি পরিষ্কার নয়? বল। হ্যাঁ স্যার। হ্যাঁ পরিষ্কার। বেশ বেশ। And other two things is the universalism. এটা ভয়ঙ্কর ধারণা, গোটা পৃথিবীতে শাশ্বত বা একই রকমের কালচার থাকবে, which whose closest synonym is homogenization. Genization, হোমোজেনাইজ করা, সমস্ত কালচারকে অনেকটা একই দৃষ্টিভঙ্গি থেকে দেখা। গোটা পৃথিবীতে একই ধরনের কালচার থাকবে, ডাইভার্সিফিকেশন থাকবে না। আমরা বলি না বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমাদের ইন্ডিয়ান কালচারের সব থেকে বিউটি হচ্ছে বৈচিত্র্য, ডাইভার্সিটি, সেই ডাইভার্সিটিকে নষ্ট করা। And another is which is very close to social Darwinianism. Colonialism is a nature. Colonialism is basically প্রকৃতি। Colonialism হচ্ছে স্বাভাবিক, আমি হেজিমোনাইজ করার চেষ্টা করবো, সেটা অত্যন্ত স্বাভাবিক। And the last one is white man's burden. You are all uncivilized people. তোমাদেরকে সিভিলাইজ করার অব্লিগেশন হচ্ছে হোয়াইট ইউরোপিয়ান সাহেবদের। ফলে আমরা এই বিভিন্ন মার্কসিস্ট দেখে, আমি এটা এনি আর হাবিবের বই থেকে কোট করেছি, লেনিন বা বুখারিন যে অ্যানার্কিস্ট ছিলেন, সরি বাকুনিন অ্যানার্কিস্ট ছিলেন, তো এরা প্রত্যেকেই, লেনিন এবং বুখারিন, দে স ইম্পেরিয়ালিজম অ্যাজ এ লেট স্টেজ অফ দ্য ক্যাপিটালিজম in which monopolistic home markets were forced to subjugate foreign markets. Monopolistic মানে এক, মানে যার যেখানে মনোপলি চলছে একই ধরনের, মানে কোনো একটা জায়গাতে কোনো একটা পার্টিকুলার মার্কেটে স্যাচুরেশন চলে এসছে, সেই মার্কেটের আসল রাজা তারা। এখন আদানি এবং আম্বানির মনোপলি চলছে বিভিন্ন জায়গায়, টাটার মনোপলি চলে কয়েকটা জায়গাতে, নুনে স্পেশালি এবং অন্যান্য জায়গাতে। সো মনোপলিস্টিক হোম মার্কেটকে এক্সপ্যান্ড করার জন্য ইটস দ্য লেট স্টেজ অফ দ্য ক্যাপিটালিজম, গণতন্ত্রের তৃতীয় বা চতুর্থ স্টেজ বলা যেতে পারে, যেখানে তারা ফরেন মার্কেট সাবজুগেট করে। গোটা পৃথিবীতে কলোনিয়াল স্টাডির একটা বিরাট বড় পার্ট হচ্ছে ওশান স্টাডি, ওশানিক হিস্টোরিওগ্রাফি। সুগত বসু, গার্ডিনার প্রফেসর অফ
ওশনোগ্রাফি and in the Harvard University, তারা কিন্তু এই কেমন করে সমুদ্রে সমুদ্রে বিভিন্ন জাহাজের মাল মশলার চলাচল তাই নিয়ে পড়াশোনা করে। ফলে কলোনিয়ালিজম নিয়ে পড়াশোনা করতে গেলে কিন্তু একটা বিরাট বড় হচ্ছে এই ট্রেডিং অফ দ্য কলোনিয়ালিজম, মার্কেটিং, এই যে মশলার আদান প্রদান, এই এই যে ছোট ছোট ক্ষেত্রগুলো, এইগুলোর কেমন করে সেই মশলার ওভার প্রোডাকশন হচ্ছে এবং এখান থেকে মশলা কেমন করে নিয়ে যাচ্ছে, এবং সারপ্লাস ক্যাপিটাল, উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব যাকে মার্কস বলেছেন, এই চিপ লেবারের কাছ থেকে আমি উদ্বৃত্ত করে নিয়ে গিয়ে উদ্বৃত্ত ক্যাপিটাল দেশে নিয়ে যাচ্ছি। So these are also reasons of that colonialism. এই অরিন্দম দা, জানো তো এই মর্মে একটা রিসেন্ট আমি বই দেখেছি, আমি বইমেলা থেকে কিনেওছি, মানে ব্লগটা খালি পড়েছি, খুব সুন্দর, হুগলি কোলন দ্য হিস্ট্রি অফ এ গ্লোবাল রিভার। তো হারপার কলিন্স থেকে আমি জানি, এটি রিসেন্টলি বাংলাদেশে ওটা নিয়ে অনেকে বহু লোকে কাজ করছে, মানে হ্যাঁ বহু লোকে কাজ। আমার দিদি, তারপরে আছে না ওই তোমাদের জেএনইউর যে ইংলিশের টিচার সুগত ভাদুরী, ওই হ্যাঁ পলিকলোনিয়ালিটি রাইট। ফলে এই যেটাও বললো এই কনটেক্সটে খুব ভালো তুই ইনপুট দিলি, মানে মাঝে তুই ইনপুট দিবি, আমি যদি কোনো জায়গাতে হারিয়ে যাই, যে এই নদীর মাধ্যমে, নদী সভ্যতার মধ্যে দিয়ে যে বিভিন্ন ক্যাপিটালিস্ট যে পণ্য সেইটা যাওয়া, এবং আমি বারবার বলছি ইম্পেরিয়ালিজম ইজ আ লেট স্টেজ অফ দ্য ক্যাপিটালিজম। বেসিক্যালি ইম্পেরিয়ালিজম হচ্ছে ক্যাপিটালিজমের একটা এক্সটেনশন, যেটা মার্কস অনেক আগে, তার মার্কসের জন্ম 1800-তে, মার্কস মারা গেছেন সম্ভবত 1883 এই সময়ে, এবং মার্কসের মেজর লেখাগুলো বেরোচ্ছে 1843, 40, 50, 60 এই সময়। তিনি কিন্তু অলরেডি এটা বলে দিয়েছেন। দিস ইজ সেসিল রোডস অ্যান্ড দ্য কেপ কায়রো রেলওয়ে প্রজেক্ট। প্রথম রেলওয়ে বিস্তার করেন গোটা আফ্রিকা জুড়ে। রোডস ফাউন্ডেড দ্য ডি বিয়ার্স মাইনিং কোম্পানি, owned to the British Africa Company, and gave his name to what became the historical region termed Rhodesia. দীর্ঘদিন ধরে আফ্রিকাকে বিভূতিভূষণের উপন্যাস থেকে সব জায়গাকে আফ্রিকাকে রোডেশিয়া বলে উল্লেখ করা হতো। এই টার্মটা তিনিই দিয়েছেন, সেসিল রোডস থেকে রোডেশিয়া। এবং he aimed to paint the map British red, এবং he declared, you can see তার যে শব্দগুলোর মধ্যে কলোনিয়ালিজমের গর্ব কেমন করে মানে ছটা দিয়ে বেরোচ্ছে। all of these stars, these vast worlds that remain out of reach, if I could, I would annex other planets. So আমাদের এই যে এক্সট্রা টেরেস্ট্রিয়াল বা এক্সট্রা প্ল্যানেটোরিয়াল যে কলোনিয়ালিজম, তার কথা যেটা ইলন মাস্ক হয়তো ভাবছে, তার অনেক আগে সেসিল রোডস বলেছে, আমি যদি পারতাম তাহলে অন্যান্য প্ল্যানেটেও আমি বসাতাম ব্রিটিশ কলোনিয়ালিজমের ধ্বজা। সো ইউরোপিয়ান কলোনিয়ালিজম শুরুর দিকে এই মার্কেন্টালিজমের পলিসি নিয়েছিল with the metropole means mother country, and by the mid 19th century, however, the British Empire gave up mercantilism and trade restrictions and adopted principle of the free trade. তারা মোটামুটি free trade ধরতে আরম্ভ করে with a few restriction on the tariff. এবং এরপরে আস্তে আস্তে খ্রিস্টান মিশনারিরা ঢুকতে আরম্ভ করে ইউরোপিয়ান কন্ট্রোলড এরিয়াতে। এটাই তাদের একটা বিরাট বড়, মানে বলা যেতে পারে কালচারাল ইনভেশনের জায়গা ছিল। এবং হিস্টোরিয়ান ফিলিপ হফম্যান calculated that by 1800, before the industrial revolution, remember industrial revolution is happening from 1760 to 1820, industrial revolution এর চরম সীমা পৌঁছবার আগেই Europeans already controlled at least 35% of the globe, and by the 1914 they had gained control over 84% of the globe. Unimaginable. So এবং এই পোস্ট কলোনিয়ালিজমের আইডিয়াটা তখনই আসছে আফটার দ্য এন্ড অফ দ্য কলোনিয়ালিজম। আমি পোস্ট কলোনিয়ালিজমের ব্যাপারটা আসবো, যেটা সময়ের দিক থেকে কতটা, কারণ অনেকে
পোস্ট কলোনিয়ালিজমে পোস্টের পরে একটা কোলন ইউজ করে, পোস্ট কলোনিয়ালিজম। এখানে পোস্ট মানে কিন্তু কলোনিয়ালিজম মানে কি আফটার, সরি, পোস্ট কলোনিয়ালিজম মানে হচ্ছে আফটার কলোনিয়ালিজম। পোস্ট কলোনিয়ালিজম মানে আফটার কলোনিয়ালিজম, অ্যাজ ইফ এখানে এই পোস্ট কথাটা একটা একটা টেম্পোরাল সেন্সে ইউজ করা হচ্ছে, সময়ের অর্থে। ঠিক আছে, টেম্পোরাল সেন্স মানে জেনারেলি পোস্ট কলোনিয়ালিজমের সময় বলতে 1950-এর দশককে বোঝানো হয়, যখন ভারত, অন্যদিকে শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান এরা স্বাধীন হয়ে যায়। পাকিস্তানের দুটো দিক হয়, পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান। পরবর্তীকালে বাংলাদেশ হিসেবে 1971 সালে এরা স্বাধীনতা লাভ করে। তো যাই হোক, তো এই সময়ের আগে পর্যন্ত 1800 থেকে 1945 পর্যন্ত আমরা প্রায় বলতে পারি যে এইটা হচ্ছে ইজ ইজ দ্য হেডে অফ দ্য পোস্ট অফ দ্য কলোনিয়ালিজম। যদি আমরা একটা সাধারণ ভাগে ভাগ করি এই কলোনিয়ালিজমকে, আমরা মোটামুটি জেনারেলি তিনটে ভাগে ভাগ করি। দেখবে বিভিন্ন বইয়েতে এই টাইটেল ইউজ করা হয়। একটা হচ্ছে এজ অফ ডিসকভারি, 15th and 16th সেঞ্চুরিজ এজ অফ ডিসকভারি, ডিসকভার করার চেষ্টা করছি, এক্সপ্লোর করার চেষ্টা করছি, নতুন নতুন ল্যান্ড আবিষ্কার হচ্ছে। এজ অফ দ্য মার্কেন্টালিজম, 17th and 18th সেঞ্চুরি। অ্যান্ড দেন এজ অফ মার্কেন্টালিজম, ব্যবসা বাণিজ্যের থ্রু দিয়ে তারা ঢোকার চেষ্টা করছে, ব্যবসার নাম করে। অ্যান্ড দেন সরাসরি সাম্রাজ্যবাদ, এজ অফ দ্য ইম্পেরিয়ালিজম, 19th and 20th সেঞ্চুরি। মাথায় রাখতে হবে 1857-এ যেরকম আমাদের ভারতবর্ষে সিপয় নিউক্লিয়ার পরে ডাইরেক্ট ব্রিটিশ গভর্নমেন্ট ওভারটেক করে গোটা ভারতবর্ষকে, কুইন ভিক্টোরিয়ার রুল হয়, তারা নিজস্ব একদম গভর্নমেন্ট সেট আপে পুরোটাকে কন্ট্রোল করার চেষ্টা করে, অর্থাৎ সরকারি শিলমোহর পরে সাম্রাজ্যবাদে। সরকার, ব্রিটিশ সরকার সরাসরি বলছে আমি সাম্রাজ্যবাদ করব। ফলে তিনটে স্টেজে আমরা ইউরোপিয়ান কলোনিয়ালিজমকে জেনারেলি ভাগ করতে পারি। অ্যাটলিস্ট ইন্ডিয়াতে ওয়ান ইজ অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন মানে ইন্টারেস্ট ইন ল্যাঙ্গুয়েজ, ভাষার উপরে ইন্টারেস্ট তৈরি হচ্ছে, কালচারের উপরে ইন্টারেস্ট তৈরি হচ্ছে, রিলিজিয়নের উপরে, আর্টের উপরে। এমনি এমনি নয়, কলোনিয়ালিজমের ডিসকোর্স তৈরি করার জন্য, দেখানোর জন্য তোমরা কতটা ইনফিরিয়ার, এবং তার সঙ্গে সঙ্গে সেই কালচারকে জানার জন্য একটা এন্টায়ার ডিসিপ্লিন তৈরি হয়ে যাচ্ছে, যার নাম হচ্ছে ইন্ডোলজি। ইন্ডোলজি মানে স্টাডি অফ দ্য ইন্ডিক কালচার্স, the cultures of the India, Pakistan, Bangladesh, Southeast Asian cultures, Indology। উইলিয়াম জোনস থেকে শুরু করে আমাদের বলো হেয়ার সাহেব থেকে শুরু করে এদের প্রত্যেকই ইন্ডোলজিস্ট বলা হয়। মহাভারত, রামায়ণ ট্রান্সলেশন, ম্যাক্স মুলার, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডোলজিস্ট, সেক্রেড বুকস অফ দ্য ইস্ট লিখেছিলেন। এরপরে আসছে সুপিরিয়রিটি। অ্যাসিমিলেশনের পরের স্টেজ কি সুপিরিয়রিটি, বাইনারি ক্রিয়েট করা বিটুইন ব্ল্যাক অ্যান্ড দ্য হোয়াইট, রেসিজমের জন্ম। রেসিজম আগে থেকেই ছিল, এটা আস্তে আস্তে বাড়ছে। দ্যাট ইউ আর প্রিমিটিভ, দ্যাট ইউ আর ইররেলিভেন্ট, নন রেলিভেন্ট, আউট অফ ডেট, তোমাকে নতুন কালচার এমব্রেস করতেই হবে, কলোনিয়াল কালচার তোমাকে এমব্রেস করতে হবে। স্টেজ 1 ইজ অ্যাসিমিলেশন, স্টেজ 2 ইজ সুপিরিয়রিটি, Stage 3 is imposition, language, knowledge, modernization. ল্যাঙ্গুয়েজ সিস্টেমকে পুরোপুরি রিপ্লেস করার অনেকটা চেষ্টা করা, ব্রিটিশ ভাষাকে প্রাধান্য দেওয়া, ইংলিশকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করা, এবং একটা ক্লার্কের শ্রেণী তৈরি করা, নলেজ সিস্টেমকে, ওদের নলেজ সিস্টেম আমাদের নলেজ সিস্টেমকে ওদের নলেজ সিস্টেম দিয়ে রিপ্লেস করা, এবং এই পুরো জিনিসটাকে প্রসেস অফ মডার্নাইজেশন বলে চালানো। দ্যাট ইজ অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য কলোনিয়ালিজম। বলো, ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার না এখনো পর্যন্ত? ক্লিয়ার স্যার। ক্লিয়ার। আমি অল্প করে একটু রেস থিওরির একটা অংশ, এই যেটা বর্তমানে রিজেক্টেড অফকোর্স, ককেশিয়ান
19th সেঞ্চুরি ইউরোপিয়ান কলোনিয়ালিজমের একটা বিরাট বড় বলা যেতে পারে ফাউন্ডেশন ছিল টু ক্রিয়েট অ্যান এথনোগ্রাফিক্যাল স্টাডি and to establish the discipline of the ethnology. তোরা যদি কেউ না জানিস আমি একটু বলে দিতে চাই এথনোলজি, ইটিএইচ এথনোলজি। টেকনোলজি কাকে বলে সেটা আমি বলার পরে, ইটস আ একাডেমিক ডিসিপ্লিন দ্যাট emerges during the 17th and 18th century and flourished during 19th century. 19 শতকে এই এথনোলজি ডিসিপ্লিনটা ভীষণ পরিমাণে গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে। এবং বেসিক্যালি তারা কি করে, তারা এই এক ধরনের রেশিয়াল গ্রুপিং তৈরি করে। এই যে অবসোলিট রেশিয়াল গ্রুপিং যেটা এখন আর কাজে আসে না, সেই অবসোলিট যে রেশিয়াল গ্রুপিং, এটা হচ্ছে অ্যানাটমিক্যালি মডার্ন হিউম্যান, যাকে হোমোসেপিয়েন্স বলে, তাকে বিভিন্ন ভাবে দেখা এবং বলা যে অ্যানাটমিক্যালি একজন ককেশিয়ান রেসের লোকেরা বেশি এগিয়ে আছে রাদার দ্যান মঙ্গোলয়েড। ককেশিয়ান মানে ধরা যাক হচ্ছে ইউরোপিয়ান, যারা হোয়াইট ইউরোপিয়ান, যাদের স্কিন কালার আলাদা, যাদের হ্যাজেল আইজ, ঠিক আছে। আর অন্যদিকে নেগ্রি বা নিগ্রো কারা, নিগ্রো কারা those who are Africans, black skin মানে as if they are small brain, it denotes savagery, যেটা ডারউইন তার বিখ্যাত বই দ্য ডিসেন্ট অফ দ্য ম্যান 1871 তাতে বলে গেছেন এই অবসোলিট রেশিয়াল গ্রুপিং এর কথা। আর মঙ্গোলয়েড কারা, মঙ্গোলয়েড মানে হচ্ছে অফকোর্স মঙ্গোলিয়া, চায়না, জাপান, এখানকার অধিবাসী, যাদের নাক ছোট, যাদের ইয়েলো স্কিন। এইভাবে ইন্টেলিজেন্সকে স্কিন কালারের উপর বেস করে যখন আমি স্টাডি করতে আরম্ভ করি, এই সি মারি এবং আর জে হার্নস্টিনের বিখ্যাত বই আছে দ্য বেল কার্ভ, differences of the whites and blacks IQ test performances caused by their genetic differences, পাবলিশ করেন তিনি দ্য বেল কার্ভ বলে। এটা সেই সময় খুবই নড়াচড়া ফেলে দিয়েছিল। উনি দেখান যে এর সঙ্গে এর কোনো আলাদা করে কোনো সম্পর্ক নেই, এবং ওই 1990s এটা আস্তে 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 একটা অবসোলিট স্টাডি হিসেবে রিজেক্টেড হয়। কিন্তু এথনোলজিক্যাল স্টাডি এখনো অফকোর্স রিজেক্টেড নয়, কারণ বেসিক্যালি ethnology মানে কি? It's a discipline, academic discipline that compares and analyzes characteristics of different people and the relationship between them. Cultural, social, socio-cultural anthropology, এই পুরোটাই ethnology পার্ট। কিন্তু এই যে একটা হিস্টোরিক্যাল রেস গ্রুপ তৈরি করা, একটা অবসোলিট রেশিয়াল এক ধরনের গ্রুপিং তৈরি করা, যেটা ডারউইন তৈরি করেছিল বেসিক্যালি, সেইটা বর্তমানে অ্যাবসলিউটলি রিজেক্টেড। এবং মাথায় রাখতে হবে ইম্পেরিয়ালিজম এই ধরনের রেশিয়াল গ্রুপিং এ থ্রাইভ করে, এই ধরনের রেশিয়াল গ্রুপিং এর উপর খুব ভয়ঙ্কর ভাবে গুরুত্ব দেয়। আমরা মোটামুটি আচ্ছা শান্তি, আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে আমি 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 ক্লাসটা আজকে ক্লাসে 1.5 ঘন্টা কন্টিনিউ করছি, একটা ক্লাস বলি ধর, কিন্তু আমি 1.5 ঘন্টা করছি কন্টিনিউ, ঠিক আছে? বাকি সবার কোনো বলো ব্রেক হয়ে গেল ভয়েসটা, কি বলে 1.5 ঘন্টা করবে ক্লাসটা? ক্লাসে যদি 1.5 ঘন্টা করি অসুবিধা নেই তো? আর 15 মিনিট যদি এক্সটেন্ড করি? না না না, কোনো অসুবিধা, কোনো অসুবিধা। বেশ বেশ, বাকি কারোর কোনো আপত্তি নেই তো? কিরে তোদের আপত্তি নেই তো? অসুবিধা হচ্ছে না তো কোনো? আচ্ছা ঠিক আছে, বেশ। শুনতে বোরিং লাগছে না তো এখনো পর্যন্ত? বল, মনের কথা খুলে বল। বেশ 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 বেশ। হ্যাঁ, এর ফলে চিরকাল ওয়েস্ট এক ধরনের প্রজেকশন অফ মাইগ্রেশন করেছে। কি প্রজেকশন অফ মাইগ্রেশন? যে কেমন করে মানে ওয়েস্ট এবং ইস্টের মধ্যে কারা কারা ওয়েস্ট থেকে ইস্টে এসছে, আর কারা কারা ইস্ট থেকে ওয়েস্টে গেছে, কারা কারা গেছে। ধরো যাক এই সো কল্ড থার্ড ওয়ার্ল্ড থেকে গেছে স্লেভ, গেছে কন্ট্রাকচুয়াল লেবারার, গেছে স্টুডেন্ট, আর গেছে কিছু বিজনেসম্যান পরবর্তীকালে।
দ্বারকানাথ ঠাকুরের মতো, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসেস। আর ওখান থেকে এসছে অ্যাডভেঞ্চারার্স, আর্মি অফিসিয়ালস, অফকোর্স স্লেভ তো আনতেই হবে, গোটা পৃথিবীতে সবাইকেই আনতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ট্রাভেলার, মিশনারিজ এবং ইমিগ্রেন্টস। ফলে ফার্স্ট ওয়ার্ল্ড থেকে যারা এসছে তারা অ্যাজ ইফ অ্যাডভেঞ্চারার, মিশনারি, আর্মি অফিসিয়াল, অল্প কিছু ইমিগ্রেন্ট, আর এখান থেকে স্লেভ, কন্ট্রাকচুয়াল লেবারার, কিছু স্টুডেন্ট এখনো যাচ্ছে, এবং বিজনেস। তো এর ফলে তাদেরকে আমি বলতে চাই যে মানে এই ধারা অনেকটাই বদলাচ্ছে, এবং আমি এক্সাম্পল আলাদা করে দিতে চাই না, কিন্তু ঋষি সুনাক থেকে শুরু করে এরকম বহু পলিটিক্সের এক্সাম্পল চারপাশে ছড়িয়ে রয়েছে, আমি যেটা শেষ দিকে হয়তো বলবো। ফলে কলোনিয়ালিজম কেমন করে অপারেট করে আজকের ক্লাসে আমি অল্প ধারণা দেওয়ার তোমাদের চেষ্টা করলাম। আমি তোদের এই কি বলে বল, এই কয়েকটা কার্টুন একটু দিয়ে দেবো, তোরা দেখিস পরের দিন। আমি এই কার্টুন গুলো একটু অ্যানালিসিস করবো যে কেমন করে এই সিভিলাইজেশনের আস্তরণে যারা নেটিভ মাইগ্রেন্ট তাদের উপরে অত্যাচার করা হয়েছে, কেমন করে সারা সারা পৃথিবীতে সবসময় এই যে রেড ক্রসের মতো অর্গানাইজেশন, নার্সিং অর্গানাইজেশন অ্যাজ ইফ ওয়েস্ট সবসময় এস্টাবলিশ করেছে, সেটা তাদের ওয়ার, তাদের যে ভয়ঙ্কর টেরিবল ওয়ারফেয়ার, তাকে তাকে খানিকটা জাস্টিফাই করতেও কেমন করে তারা কাজে লাগিয়েছে। এই জিনিসগুলো আমি তোদেরকে খানিকটা দেখাবার চেষ্টা করলাম। সো এরপরে আমরা আজকের ক্লাসটা যে জিনিসটা দিয়ে শুরু করে দেব, দ্যাট ইজ দ্য আইডিয়া অফ দ্য পোস্ট কলোনিয়ালিজম। কাকে পোস্ট কলোনিয়ালিজম বলে? আচ্ছা, আমি আমার এই পড়াবার ফাঁকে ফাঁকে কয়েকটা বইও রেফার করব, একদম ক্লাসের শেষের দিকে আমি কয়েকটা বই রেফার করে দেব। আমি এই বইটা যেটা ব্যবহার করছি, এটি আমার অত্যন্ত প্রিয় বই। এটি হচ্ছে প্রমোদ নায়ারের ইটস আ ভেরি গুড বুক, কন্টেম্পোরারি লিটারারি অ্যান্ড কালচারাল থিওরি। যেটা পলিটিক্যাল সায়েন্সের লোক তারা এই বইটা ইউজ করে না, অন্যান্য তোরাও বইও ইউজ করতে পারিস। আমি যেহেতু ইউজ করিস, বাবা থ্যাংক ইউ। তো কন্টেম্পোরারি লিটারারি অ্যান্ড কালচারাল থিওরি ফ্রম স্ট্রাকচারালিজম টু কম্পিটিশন, প্রমোদ বাবুর লেখা। আমার অত্যন্ত প্রিয় একজন মানুষও বটে, খুব ভালো মানুষ। সেই প্রমোদ নায়ারের এই বইটি থেকে আমি পোস্ট কলোনিয়ালিজমের একটু ডেফিনেশনটা তোদের দিয়ে দিই, যাতে তোদের